বডি বিল্ডারদের যে ডায়েটটা কিরকম সাজেস্ট করতে চান? সিম্পল, তুমি ভাত খেয়েই তোমার হয়ে যাবে। রাইস খেলে মোটা হয়ে যায়, জিম করলে মাথা কাজ করে না, মাথা মোটা হয়ে যায়, তারপরে হাইট শর্ট হয়ে যায়। নমস্কার, আমি মৃণাল। আমি একজন ফিটনেস ইনস্ট্রাক্টর। আজকে আমাদের পডকাস্ট চ্যানেলে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে জিম ট্রেনার্স অ্যান্ড বডি বিল্ডার্সের চ্যানেল। তো ওয়েলকাম টু রিয়েল টক নেক্সাস। আজকে রিয়েল টক নেক্সাসে যে গেস্ট এসছেন উনি আপনাদের পরিচিত একজন খুব ফেমাস বডি বিল্ডার আর ট্রেনারও, খুব ভালো ট্রেনার একজন উনি। তো আলাপ করে দিই আপনাদের সাথে। আমাদের সাথে আজকে আছেন সমীর দা। নমস্কার, আমি সুমীর হালদার। মোটামুটি আমাকে সবাই একটু লোকে চেনে। তো আমার জার্নিটা অনেক বছরের। 96 থেকে আমি ব্যায়াম শুরু করেছি। 2003 থেকে কম্পিটিশন শুরু করেছি। তো এই লং জার্নির জন্য লোকে আমাকে চেনে। অনেকদিন ধরে আমি অনেক কম্পিটিশন করে এসেছি। আর এটা শুরুটা খুব একটা সহজ ছিল না যদিও। আমার ছোটবেলা থেকেই যেটা লোকের স্বভাব, মানে অভ্যাস হয় যে খেলাধুলা করে বড় হবে। আমারও অভ্যাস ছিল যে ভালো মুভি দেখা, অ্যাকশন মুভি দেখা। তো আর্নল্ড, জ্যাকি চ্যান এদের মুভি দেখে আমি বড় হয়েছি এবং এদের মতো চেহারা করতে চেয়েছি, ফিটনেসও রাখতে চেয়েছি। তো এত বছরের জার্নিতে তো এটাই আমার পাওনা যে আমি সেই জায়গাটা কিছুটা অ্যাচিভ করতে পেরেছি যে আমার একটা ভালো ফিটনেসও আছে এবং ভালো চেহারাও আছে। সাথে কম্পিটিশনটা আমার একটা প্যাশন করে এসেছি। বাবা যখন জানতো না আমি স্কুল লাইফে, তখন লুকিয়ে, লুকিয়ে গিয়ে ব্যায়ামে ঢুকেছি। 96 থেকে ব্যায়াম শুরু করেছি। বাবা গিয়ে জানতে পারল 2003 এ। ফার্স্ট যখন আমি কম্পিটিশন করে বাড়িতে ঢুকি হাতে ট্রফি নিয়ে, তখন বাবা জানতে পারল যে আমি বডি বিল্ডিং করি। তো এর জন্য কোনদিন বাবা আমাকে না করেনি, কারণ ভালো কাজেতে বাবা কোনদিন আমাকে না করেনি। আমাকে ভরসা করতো, বিশ্বাস করতো। তো সেই যে 2003 থেকে কম্পিটিশন শুরু করেছি এ পর্যন্ত এখনো চলে আসছে কম্পিটিশন করেছি। তা প্রায় 250-300 র মতো কম্পিটিশন করেছি। হিসাব করা বন্ধ করে দিয়েছি অনেকদিন হলোই। তো ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সবই করেছি এবং আরো করা বাকি আছে। এই বডি বিল্ডিং কম্পিটিশনটা অ্যাকচুয়ালি আমি অ্যাজ এ ভালো একটা ফিজিক রাখবো আর কম্পিটিশন করব, প্যাশন হিসাবে রেখেছি। তো আমি কোনদিন কম্পিটিশন হিসাবে রাখিনি। প্যাশন হিসাবে রেখেছি বলে আমি এতদূর এগিয়ে আসতে পেরেছি। বাড়ির ৩ বেলা খাবার-দাবার খেয়েই আমি বড় হয়েছি এবং ২০০৫ থেকে অল্প, অল্প করে যখন আমি পয়সা একটু হাতে আসা শুরু করেছি, আমি বাই প্রফেশন আমি ২০০৪ থেকে ট্রেনিং লাইনে ঢুকেছি, মানে ট্রেনার হিসাবে ঢুকেছি। তো তখন যখন পকেটে তখন একটু অল্প, অল্প করে পয়সা আসা শুরু করেছে, তখন থেকে সাপ্লিমেন্ট খাওয়া শুরু করেছি। তো আমার কোনদিনই বাড়ির মধ্যে ঐরকম ব্যাপার ছিল না। বাবা-মাকে বলতাম যে, "মাছ, মাংস সেদ্ধ করে দাও বা আমার জন্য ব্যায়াম করছি ছোলা বাদাম দাও।" এরকম কোনদিন বলিনি। বাড়ির ৩ বেলা যা রান্না হয়েছে তাই খেয়েছি। এবার কিছুটা সাপ্লিমেন্টের উপর দিয়ে চালিয়েছি। তো এত বছর হয়ে গেছে আমার এখনো তাই। বাড়িতে আমার ওই মাছ, মাংস, ডিম সেদ্ধ খুব কমই হয়। আমার ব্যাগেতে সাপ্লিমেন্ট ভরা থাকে। ওতেই আমার চলে। 90% সাপ্লিমেন্ট রিকোয়ারমেন্ট, মানে প্রোটিন রিকোয়ারমেন্ট আমার সাপ্লিমেন্ট দিয়েই হয়। তো ৩ বেলা ভাত খেয়েও হয়। সেটা আমার ১ম যখন ন্যাশনাল শুরু করেছি আমি ২০০৪ এ ৩ বেলা ভাত খেয়েই আমি ন্যাশনালে গিয়ে খেলে এসেছি। ফার্স্ট এর জায়গায় আমাকে 2nd দিয়েছে, পেয়েছি আমি। এরকম অনেকে বলে না যে সাপ্লিমেন্ট ছাড়া হয় না বা আমি আমার পয়সা কম আছে, আমার খুব কষ্টে দিন যাচ্ছে। এসব কিছু না, অজুহাত। মানুষ চাইলে সবকিছু হয়। আগে তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার পাশাপাশি একটু অল্প কিছু মেইনটেইন করলেই হয়ে যায়। এবার তুমি যদি চাও যে তুমি আর্নল্ডের মতো কম্পিটিশন করবে, আর্নল্ডের মতো বড় চেহারা বানাবে একদিনে রাতারাতি, সেটা সম্ভব না। আস্তে, আস্তে তোমাকে এগোতে হবে। আমি এখনো লড়াই করে যাচ্ছি। কিন্তু স্বপ্নটা আমার ওইখানেই, একটা জায়গায় গিয়ে আমি থামবো। সেই আর্নল্ডের জায়গাতে গিয়েই থামবো। যদিও সেটা অ্যাচিভ করা সম্ভব নয়। কিন্তু তেমন আমার কোনো তাড়াহুড়ো নেই যে আমাকে চ্যাম্পিয়ন হতে হবে, আমাকে বড় চেহারা করতে হবে রাতারাতি। তো আমার সামর্থ্য যা, সেই অনুযায়ী আমি চলি। তো সেইভাবেই আস্তে, আস্তে এগিয়ে এসেছি এতদূর। আচ্ছা দাদা, বডি বিল্ডারদের একজন মানে পারফেক্ট যে বডি বিল্ডার যারা আছে, যেমন আপনি একজন বডি বিল্ডার, অনেক বড় ধরনের বডি বিল্ডার আপনি। তো এই যে বডি বিল্ডারদের যে ডায়েটটা, এটা আপনি কিরকম সাজেস্ট করতে চান? যে যারা বডি বিল্ডিং করতে চাইছে, মানে নতুন স্টার্ট করতে চাইছে, বডি বিল্ডিং লাইনে নামতে চাইছে। বডি বিল্ডিং লাইনে আসাটা বড় কথা না। কথা হচ্ছে তোমাকে
বডি বিল্ডার হতে গেলে আস্তে আস্তে যেটা তোমাকে অ্যাচিভ করতে হবে সেটা হচ্ছে অনেক অধ্যবসায় করতে হবে, ডেডিকেশন, ডিসিপ্লিন, ডেডিকেশন এইগুলো রেখে তোমাকে আস্তে আস্তে সেই জায়গাতে এগোতে হবে। ডায়েটটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডায়েটটা আগে দরকার, যে তুমি ডায়েটটা কি করছো, সারাদিনে খাবার দাবার কি খাচ্ছ, তারপরে কি রেস্ট, তারপরে কি এক্সারসাইজ। আমরা যেটা ভুল করি, অনেক আমাদের ছোট ভাইদের দেখতে পাই, যেটা করে সেটা হচ্ছে ওরা ভাবে আগে এক্সারসাইজ করব, তারপরে সবকিছু। কিন্তু একটা ভালো চেহারা বানাতে গেলে আগে দরকার ডায়েট, 70% ডায়েট, 30% ওয়ার্কআউট। দুটোই তোমাকে 100% করতে হবে। আর যেটা বেশি ভ্যারি করে সেটা হচ্ছে তোমার ঘুম এবং এই রেস্ট, যেটা বডি রেস্ট যেটা চায়, রাত্রেবেলা যেটা ঘুম সেটা হচ্ছে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। এই 8 ঘন্টা একটা ঘুমের দরকার। এতে তোমার মাসেল তোমার রিপেয়ার করবে। এটাই হচ্ছে তোমার আসল। তুমি সারাদিনে খাচ্ছ ভালো, ব্যায়াম করছো ভালো, কিন্তু বডিকে যদি রেস্ট না যাও তাহলে মাসেল রিপেয়ার করবে না, মাসেল গ্রো করবে না। তো এই ৩টে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে তুমি ঘুমাচ্ছ কতক্ষণ, সেই ঘুমানোর যে মানে রিপেয়ারের যে টাইমটা সেটা তুমি কাজে লাগাতে পারছো কিনা, সারাদিন ডায়েটটা ঠিকঠাক দিতে পারছো কিনা, আর সঙ্গে ওয়ার্কআউট। এই না যে আমি ওয়ার্কআউট করলাম আর্নল্ডের মতো, বাড়িতে গিয়ে মুড়ি খেলাম, আর রাত্রেবেলা 2টো-3টে পর্যন্ত ফোন ঘাঁটলাম, তারপরে ঘুমালাম সকাল 10টা পর্যন্ত, কাজে দেবে না। সবই জলে। এরকম আমার 2004 থেকে তো ট্রেনিং করাচ্ছি। এরকম প্রচুর ছেলেমেয়ে প্রচুর দেখেছি। হ্যাঁ, আসে, মানে এটা খারাপ লাগে যে আমি অ্যাজ এ ট্রেনার হিসাবে এত বছরে হ্যাঁ, যখন যে জিমেতেই থাকি না কেন, কিছু সংখ্যক ছেলেমেয়ে আছে যারা ওই YouTube দেখে বা বন্ধু-বান্ধবদের সাথে এসে ব্যায়াম করে। আমার যে গুরুত্বটা, যে আমি যে কিছু দিতে পারি, সেটা তারা নেয় না এবং তারা ভুলই করে। চোখের সামনে দেখি, হয়তো ১ বার ২ বার হয়তো বললাম, কিন্তু যারা শোনার না তাদেরকে আর বলি না। তো এটা খারাপ। তোমার ভালোভাবে চেহারা করতে গেলে একটা অ্যাজ এ যে ট্রেনার থাকবে জিমে, বা যদি না থাকে অন্য কাউকে ট্রেনার হিসাবে নাও, আগে গুরুকে নিতে হবে। তারপরে গিয়ে তার নির্দেশ অনুযায়ী খাবার-দাবার, ব্যায়াম আর ঘুম, এই ৩টে জিনিস মেইনটেইন করো। তবে গুরুর একটা দরকার আছে, বড় ভূমিকা গুরুর আছে। যদি না থাকে, মানে ফ্র্যাঙ্কলি বলি, আমি যখন যে জিমেতে গেছি, জিম কোনো ছোট বড় হয় না। আমার কাছে ছোট বড় বলে জিম নেই। যখন যেখানে গেছি সেটাই আমার ভালো জায়গা। সেখানেই আমি ব্যায়াম করেছি, সেটাই আমার পারফেক্ট। যে একটা বড় এসি জিম, আর ছোট একটা আখড়া জিম, এরকম কোনো ব্যাপার নয়। তোমাকে মাসলকে খাটাতে হবে। সে যাই থাকুক না কেন, হাতের কাছে তুমি ইট পেতে পারো, আবার ডাম্বেলও পেতে পারো। মাসলকে খাটাও, পরিমাণ মতো তাকে প্রোটিন দাও, রেস্ট দাও, মাসল তৈরি হবেই। আর যদি তোমার গুরু না থাকে, আমার যেমন বরাবর আমি যে টাইমে যেতাম, দুপুরবেলা যেতাম, তো সেই টাইমে তখন গুরুরা থাকতো না। তো তেনারা যখন আমাকে চার্ট দিয়ে দিয়েছিল, সেই চার্ট আমি ফলো করতাম। তার বাইরে কিছু করতাম না। এবং এখনকার ছেলেমেয়েরা যেটা করে যে, মনে করো আমি যখন দিলাম একটা চার্ট, ডে 1 এর চার্ট দিলাম, বললাম ১ মাস করো, তারপরে গিয়ে চার্ট চেঞ্জ হবে। সেই ছেলেটাই দেখা যাচ্ছে ৫ দিন পরে বলছে, "স্যার, এই ব্যায়ামগুলো একটু একঘেয়ে হয়ে গেছে, আমাকে একটু চেঞ্জ করে দিন।" কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটা ছিল। আমাকে ফার্স্ট দিনেই অ্যাডভান্স চার্ট দিয়ে দিয়েছিল। ডে 1, ডে 2। সেই চার্টটাকে আমি একটা চার্ট বানিয়ে ছোট করে করেছি এবং সেইটাতেই আমার করছি। আমি অ্যাডভান্স ট্রেনিং আমি এখনো করি না। কারণ আমি যেটা জানি, আমার অ্যাডভান্স ট্রেনিং তখনই করব যখন আমি বিগিনিয়ার লেভেলটা কমপ্লিট করতে পারবো। তো বিগিনিয়ার লেভেল আমি এখনো কমপ্লিট করতে পারিনি। সেই পরিমাণে আমি ঘুম, সেই পরিমাণে খাবার আমার হয় না। আমার ভাগ্যক্রমে আমি এসছি, কিছু দূর এগিয়ে এসছি, কিন্তু যদি করতে পারতাম হয়তো আরো ভালো হতে পারত। কিন্তু এগুলো দরকার, পাশাপাশি দরকার। একটা ভালো খাবার-দাবার, ঘুম, ভালো গুরু, এগুলো সবই দরকার। যে জিমে যাচ্ছ, সেই জিমে যা আছে তাকে ইউজ করো। তুমি তাকে পে করছো। তো এটা দরকার। ভালো চেহারা করতে গেলে একটু কথা শুনতে হবে। কারণ একজন গুরু আছে মানে সে নিশ্চয়ই তোমার থেকে কিছু জানে। তবে সে গুরু হয়ে আছে। তাকে তো তাকে তুমি YouTube দেখে তুমি হয়তো ব্যায়াম করছো, তাকে তো একটা অপমান করছোই। হুম? হ্যাঁ, সে তো অপমান করছো, পাশাপাশি তুমি যে তাকে টাকা দিচ্ছ সেটা ইউটিলাইজ করছো না। দুটোই খারাপ করছো। যাই হোক, তো ভালো একটা চেহারা করতে গেলে সবাইকে সম্মান করতে হবে, গুরুজনকে নিয়ে নিতে হবে সঙ্গে। তারপরে গিয়ে খাবার-দাবার, ঘুম, ব্যায়াম সবকিছু রেখে তোমাকে আস্তে, আস্তে এগোতে হবে। একদিনে কিছু হবে না। দাদা, বডি বিল্ডিং এ কাটিং আর বাল্কিং ফেজটা কি?
বাল্কিং আর কাটিং ফেজটা এটা একটু আপার লেভেলে, অ্যাডভান্স লেভেলে, বিগিনিয়ারদের জন্য নয়। তো বাল্কিং ফেজটা আর কিছুই নয়, যখন আমরা একটা ভালো চেহারা তৈরি করতে যাই, তখন যে আমাদের যে ধরনের ডায়েট হয়, সেটা হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, গুড ফ্যাট, ভিটামিন, মিনারেল, এগুলো সবই রাখতে হয়। তো বাল্কিং ফেজে যেটা দরকার হয়, সেটার পরিমাণ একটু বেশি থাকে। যেমন মনে করো প্রোটিন যদি 80 গ্রাম প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকবে তোমার 60 গ্রাম, 70 গ্রাম কার্বোহাইড্রেট থাকবে। গুড ফ্যাট থাকবে 40 গ্রাম গুড ফ্যাট থাকবে। সঙ্গে ভিটামিন, মিনারেল রেখে এটা হচ্ছে বাল্কিং ফেজ। অ্যাট এ টাইম বলতে পারো তোমার ৩-৪ মাস কন্টিনিউ এটা তোমার করে মাসলটাকে তৈরি করা। মাসলটার সাথে, সাথে গুড ফ্যাট যাবে, কার্বোহাইড্রেট যাবে, সঙ্গে বডিতে ফ্যাটও আসবে। আর এই মাসল তৈরির ক্ষেত্রে এই গুড ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল এগুলো হচ্ছে এসেনশিয়াল। এটা হচ্ছে বাল্কিং ফেজ। বডি বিল্ডাররা করে, মাসল তৈরি করে, ফ্যাটও গ্রো করে, করে তাতে কি হলো পাওয়ার, এনার্জি সবই একদম ঠিক থাকে, সঙ্গে মাসল বিল্ড আপ হয়। এইবারে কাটিং ফেজ যখন আসে, তখন আমাদের কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দেয়, গুড ফ্যাটের পরিমাণ কমিয়ে দেয়, ভিটামিন, মিনারেল রাখতেই হবে, সঙ্গে প্রোটিন হাই রাখতে হবে। সেক্ষেত্রে গন্ডগোলটা হচ্ছে একটু যে যখনই আমরা কার্বোহাইড্রেটটা কমিয়ে ফেলবো, গুড ফ্যাটটা একটু কমিয়ে ফেলবো, তখন আমাদের এনার্জিটা একটু ডাউন হয়ে যায়। এবং বেশ কিছু জিনিস যেগুলো আমাদের থেকে আমরা বাল্কিং ফেজে আমরা খেতাম বা আমরা নিয়েছি, সেটা হচ্ছে বাড়ির নরমাল খাবার-দাবার একটুখানি আমরা বেশি বাছাবাছি করিনি। তেল মসলাও একটু গেছে। তো সেক্ষেত্রে কাটিং ফেজে তখন তেল মসলা একদম তখন আউট হয়ে যায়। তখন বয়েলের উপরে যেতে হবে তোমাকে। আর কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে ফেলতে হবে। যেমন মনে করো তোমার প্রোটিন যদি 80 গ্রাম থাকে, কার্বোহাইড্রেট তোমার থাকবে 20-30 গ্রাম, গুড ফ্যাট হয়তো 10 গ্রাম, ভিটামিন, মিনারেল রাখতে হবে। এটা হচ্ছে কাটিং ফেজ। তখন আমাদের এক্সট্রা যে ফ্যাটটা ছিল, সেটাকে ডাউন করতে হবে, একদম পুরো কাট করে দিতে হবে। পেপার স্কিন করতে হবে। মাসলটাকে তখন যেটা গ্রো করেছি আমরা, সেটা যাতে কমে না যায় এবং সেটার থেকে একটুখানি বাড়বে, তো সেটাই হচ্ছে কাটিং ফেজ। এই বডি বিল্ডিং এ এই দুটো ফেজ আছে। যখন আমরা বডি বিল্ডিং কম্পিটিশন করা হয়ে যায়, কিছুদিন আমাদের বডিকে রেস্ট দিই। তারপরে গিয়ে ওটা আবার বাল্কিং ফেজ শুরু হয়। ৩-৪ মাস বাল্কিং ফেজ। তারপরে গিয়ে আবার ১ মাস একটু বডিকে রেস্ট দিই, আবার কাটিং ফেজ। এটা একটা পিওর মোটামুটি আমাদের যে যখন সিজন চলে, ১ টা বছর এটা আমরা ক্যালকুলেশন করে এটা করতে হয়। দাদা বলছি বডি বিল্ডিং এ একটা মানে মিথ রয়েছে, মানে বেসিক্যালি যারা জানে না, তো তারা ভাবে যে রাইস খেলে মোটা হয়ে যায়। তো অনেকে কি করে যে যখন ডায়েটে আসে তখন পুরো রাইস ছেড়ে দেয়, যাদের মানে নলেজ নেই। তো ওই জিনিসটা যদি একটু ক্লিয়ার করে দেন। রাইস মানে হচ্ছে কার্বোহাইড্রেট। রাইসটা এসেনশিয়াল। আমাদের কার্বোহাইড্রেট অনেক কিছু থেকে পাওয়া যায়। ওটস, ডালিয়া, রুটি, ভাত সবকিছু থেকে পাওয়া যায় কার্বোহাইড্রেট। তো সিম্পল কমপ্লেক্স বলে দুটো কার্বোহাইড্রেট আছে। তো ভাতটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। এটা তুমি যদি খেতে পারো, তোমার আর কিছু দরকার পড়বে না। আমাদের অনেকে আছে বলে ওটস খাও, কেউ বলে ডালিয়া খাও, কেউ বলে রুটি খাও। কিন্তু আমি বলব সিম্পল তুমি ভাত খেয়েই তোমার হয়ে যাবে। কার্বোহাইড্রেট যদি রিকোয়ারমেন্ট থাকে তুমি ভাত খেয়েই হবে এবং ভাত ভালো জিনিস। ভাতটা কখন খেতে হবে, কার ক্ষেত্রে কতটা খেতে হবে এটা জানার দরকার। সেজন্য একটা গুরুর দরকার হয়। আর তবুও একটু বলে দিই, যারা ফ্যাট কমাতে চাইছে তাদের ক্ষেত্রে তারা সকালবেলা অল্প করে ১ কাপ ভাত খেলো, দুপুরবেলা ২ কাপ ভাত খেলো, বিকালের পর থেকে টোটাল কার্বোহাইড্রেট অফ। তখন প্রোটিন চলবে, প্রোটিনের সাথে, সাথে স্যালাড চলবে, অসুবিধা নেই। আর তোমার সঙ্গে তুমি একটু অল্প করে যদি মনে করো ফল-টল রাখবে, দিনে ২ বার রাখতে পারো। কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণটা কমে যাবে। যারা ফ্যাট কমাতে চাইছে কমে যাবে। যারা মাসল বিল্ড আপ করতে চাইছে তাদের ক্ষেত্রেও তাই। যদি বাল্কিং ফেসে থাকে তাহলে রাত্রে ভাত চলবে, তবে ১ কাপ। কারণ প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট একটা সম্পর্ক আছে, যেটা প্রোটিন ভাঙতে সাহায্য করবে কার্বোহাইড্রেট দিলে। কাটিং ফেসে তখন সন্ধ্যের পর থেকে কার্বোহাইড্রেট অফ। দুপুরবেলা কার্বোহাইড্রেট চলবে, সকালে কার্বোহাইড্রেট চলবে। অল্প, অল্প। ওই ১ কাপ আর ২ কাপ। এগুলো একটা রেশিও আছে। যার, যার বডি ওয়েট হিসাবে এটা তোমার কতটা খাবে ১০০ গ্রাম কি ২০০ গ্রাম এটা রেশিও আছে। এটা অনেক বড় ব্যাপার। কিন্তু কার্বোহাইড্রেট ভালো জিনিস। কার্বোহাইড্রেট খেতে হবে। আর ডায়েটের মেইন জিনিস যেটা সেটা জানতে হবে আগে যে ডায়েটটা কি? না খেয়ে থাকার নাম ডায়েট নয়।
আর ভাত না খেয়ে থাকার নাম ডায়েট নয়। ডায়েট মানে হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, প্রোটিন সবকিছু লাগবে। এবার কার জন্য কতটা সেটার জন্য দরকার ডায়েট একটা ভালো গুরুর দরকার। দাদা, মানে অনেকের এটা জানার ইচ্ছা আছে বা এটা নিয়ে কনফিউশনে থাকে যে এমটি স্টমাকে যদি কেউ কার্ডিও করছে তাহলে কি সে বেস্ট রেজাল্ট পাচ্ছে নাকি না এটা হার্মফুল, এটা করা উচিত কি উচিত না, যদি এটা একটু এক্সপ্লেন করে দেন আমাদের। আচ্ছা, আমাদের ১ম এ দেখো, সত্যি বলতে কি আমার খুব বেশি পড়াশোনা নেই। হ্যাঁ? যতটুকু দরকার ততটুকুই পড়াশোনা করি। কারণ বেশি পড়াশোনা জানি না, আমার ঠিক পোষায় না। এরকম অনেক প্রচুর knowledgeable লোকজন আছে যারা অনেক পড়াশোনা করে। কিন্তু আল্টিমেটলি তাদের রেজাল্ট যেটা দেখছি, তারা ঘোড়ায় বলদ। মনে করো অনেক পড়াশোনা করেছে, হ্যাঁ? কিন্তু বাবাকে বাবা বলে যে পায়ে প্রণাম করতে হয় সেটা ভুলে যায়। পরের বাবাকে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করছে, কিন্তু নিজের বাবাকে সম্মান দিতে ভুলে যায়। তো এরকম অনেক ট্রেনার বলো, এরকম অনেক knowledgeable আমাদের আছে, কোচ আছে। তো যাই হোক, আমি ছোটখাটো একটা ট্রেনার। তো আমি যতটুকুনি দরকার ততটুকুনি পড়াশোনা করি। বেসিক জিনিস যেটা, আমাদের সায়েন্স যেটা বলছে দিনে, দিনে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, অনেক কিছু ডেভেলপ হচ্ছে। আমি অত ধারে কাছে যাই না, পাজল হয়ে যাব। তো আমি যেটা জানি, আমাদের সারাদিন যখন আমরা খাওয়া-দাওয়া করি, রাত্রেবেলা যখন রেস্ট নিই, মাসল তখন রিপেয়ার হয় এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ৩০ মিনিটের মধ্যে আমাদের একটা ভালো খাবার দরকার হয়। এটা হচ্ছে 100%। সেটা খাবারটা পেট ভরা না হলেও চলবে। অল্প খাও, কিন্তু তাতে যেন প্রোটিন, ভিটামিন, মিনারেল, নিউট্রিশন সবকিছু থাকে। তো সেই খাবারটা যখন তুমি খাবে, তখনই সারা রাতের যে মাসল, তোমার বডি যে এম্পটি স্টমাক ছিল বা তোমার যে একটা রেস্টের মধ্যে ছিল, তখন সকালে যে খাবারটা দরকার হয়, তখনই গিয়ে বডি চার্জ হবে, তখনই গিয়ে বডি সারাদিনের ফুয়েলটা পেয়ে যাবে। এবং সেটা দরকার, এসেনশিয়াল। ঘুম থেকে ওঠার ৩০ মিনিটের মধ্যে তোমাকে খাবারটা খেতে হবে। তুমি যদি লেট করে ফেলো, সেটা তোমার বডির জন্য খারাপ। তো সেক্ষেত্রে এম্পটি স্টমাকে যখনই তুমি কার্ডিও করতে যাবে, সেটা ভালো কিছু হওয়ার তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ? এখনকার সায়েন্স বলো, হ্যাঁ? বা লোকজনের বলো যাই করাচ্ছে, কিন্তু এটা আমার কাছে ঠিক যুক্তিযুক্ত নয়। তাহলে সেক্ষেত্রে আমার যেটা মতামত সেটা হচ্ছে, তুমি সকালবেলা ওঠো ঘুম থেকে, খালি পেটে তুমি জল খেয়ে নাও। ইভেন ব্রাশ না করে খেলেও বেশি ভালো। এমপ্টি স্টমাকে তুমি ৩০০ এমএল জল খেয়ে নিলে বা ৫০০ এমএল জল খেয়ে নিলে, নিয়ে ১৫ মিনিট পর ড্রাই ফ্রুট খেয়ে নাও। যদি তোমার মনে হয় যে হ্যাঁ, তুমি ও আ কার্ডিও করতে যাবে, তো সেটা যেকোনো কার্ডিও হতে পারে, বডি ওয়েট কার্ডিও হতে পারে, তুমি মেশিন কার্ডিও হতে পারে। ১৫-২০ মিনিট পরে জল খাওয়ার ৩০ মিনিট ১৫-২০ মিনিট পরে ড্রাই ফ্রুট খেয়ে নাও। ড্রাই ফ্রুটটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। অল্প খাবারে পেট ভরবেও না, অথচ তোমার নিউট্রিশনটা চলে যাবে। তো সেরকম তুমি ড্রাই ফ্রুট খেয়ে তার ১০ মিনিট পরে তুমি যাও তুমি কার্ডিও করতে। সেটা বেটার বডির জন্য। দাদা, অনেকে ভাবে যে প্রোটিন পাউডার খেলে কিডনি ড্যামেজ হয়ে যায়। তো এটা কতটা মিথ সেটা একটু এক্সপ্লেন করে দিন। প্রোটিন পাউডার খেলে কিডনি নষ্ট হয়ে যাবে, লিভার নষ্ট হয়ে যাবে, এরকম আ মিথ ছড়ানো আছে আমাদের। এবং এগুলো যদি তুমি একটু গোড়ার দিকে যদি যাও, দেখবে এই প্রোটিন পাউডার সম্বন্ধে এই মিথগুলো তারাই ছড়াচ্ছে, যারা সিগারেট, বিড়ি, গুটখা নিয়ে সারাদিন বসে থাকে বা নিয়মিত খায়, হ্যাঁ? তো তাদের কাছে এই কথাগুলো শুনতে হবে যে প্রোটিন পাউডার বাজে জিনিস। তো প্রোটিন পাউডার বাজে কি খারাপ মানে ভালো, সেটা জানতে গেলে আগে আমাদের যেটা গোড়ার কথা সেটা হচ্ছে জানতে হবে প্রোটিন পাউডারটা কি? প্রোটিন পাউডারটা হচ্ছে বায়োলজিক্যাল ভ্যালু দিয়ে তৈরি হয়। যে একটা স্কুপে 33 গ্রাম যদি প্রোটিন ওঠে, তো তাতে দেখা যাবে তোমার ২৭ গ্রাম প্রোটিন পাবে। লেখা থাকবে। ২৭ গ্রাম প্রোটিন পাবে। তুমি হয়তো কার্বোহাইড্রেট হয়তো ১০ গ্রাম পাবে বা ৫ গ্রাম পাবে। হোয়ে প্রোটিনের কথা বলছি আমি। ৫ গ্রাম হয়তো ১০ গ্রাম হয়তো হোয়ে তোমার কার্বোহাইড্রেট থাকবে। অনেক ক্ষেত্রে কার্বোহাইড্রেট থাকেই না। হোয়ে প্রোটিনে কার্বোহাইড্রেট থাকেই না। সঙ্গে ভিটামিন, মিনারেল দেওয়া থাকে, অ্যামাইনো অ্যাসিড দেওয়া থাকে। এগুলো দিয়ে বায়োলজিক্যাল ভ্যালু দিয়ে তৈরি। মানে তুমি ১ স্কুপ যে খেলে তুমি জানতে পারলে যে তোমার বডিতে ২৭ গ্রাম প্রোটিন গেল। যেটা তোমার নরমাল খাবার-দাবারে যেটা সম্ভব নয়। সেটাকে কি করতে হবে তাহলে? আমরা নরমাল খাবার-দাবারে খেতে গেলে মনে করো ২৭ গ্রাম যদি আমাদের প্রোটিন পেতে হয়, ডিমের কুসুম ছাড়া যদি আমরা খাই, সাদাটায় অ্যালবুমিনটা যদি খাই, ২ গ্রাম করে প্রোটিন পাবো। তো ২ গ্রাম যদি প্রোটিন পাই, তাহলে ২৭ গ্রাম বা ২৮ গ্রাম প্রোটিন পেতে গেলে তাহলে আমাকে অনেকগুলো ডিম খেতে হবে।
তো সেক্ষেত্রে সেই ডিমগুলো খাওয়ার পরে হজম যে হবে, তারপরে গিয়ে আমরা প্রোটিনটা পাবো। তো সেই প্রোটিনটা পাওয়ারও একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমরা যে ডিমটা খাচ্ছি বা মাংস খাচ্ছি, সেটা কতটা পুষ্টি দিয়ে তৈরি বা কতটা অথেন্টিক। যেমন মনে করো আমরা আজকাল যেটা আমরা ব্রয়লার মুরগি খাচ্ছি, হুম। ৪৫ দিনে একটা ২ কেজি মুরগি একটা তৈরি হয়ে যায়। তাহলে ৪৫ দিনে যে মুরগিটা তৈরি হয়ে যাচ্ছে, যদি যেখানে মুরগির ফার্ম আছে সেখানে যদি খবর নাও, দেখবে রোজ তাদের ডাক্তাররা এসে মেডিসিন খাওয়ায়, মানে মেডিসিন দিয়ে যায়। তবেই গিয়ে মুরগিটা, ছোট মুরগিটা ২ কেজি হয় ৪৫ দিনে। তাহলে আমরা কি খাচ্ছি? মুরগির মাংস পেট ভরানোর জন্য খাচ্ছি এক। আরেক হচ্ছে খেতে ভালো লাগছে বলে খাচ্ছি। প্রোটিন সেখানে আমরা কতটা পাবো আমাদের যুক্তিযুক্ত নয়। অনেক দূর। তো সেক্ষেত্রে আমাদের নিজেদের তাহলে মুরগি পুষতে হবে। হ্যাঁ? মাছের ক্ষেত্রেও তাই, বাড়িতে পুকুর বানাতে হবে। সবজির ক্ষেত্রেও তাই। বাড়িতে আমাদের সার ছাড়া তাহলে সবজি বানাতে হবে, সবজি তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা বাইরের থেকে তাহলে প্রোটিন আমরা ঠিকঠাক পাবো। আর যদি বলো যে না, ভালো কিছু খাবো, তাহলে বলব অবশ্যই ভালো প্রোটিন খাও, ভালো কোম্পানি থেকে খাও। তাতে তুমি প্রোটিন যা লেখা থাকবে তাই পাবে। এবং আমি ২০০৫ থেকে খেয়ে আসছি। এত বছর হয়ে গেল আমার ওই প্রোটিন খাওয়ার জন্য আমার শরীরে কিচ্ছু হয়নি এবং এখনো খেয়ে যাচ্ছি। ভালো জিনিসটা খাই। ভালো জিনিসে ভালো দাম দিয়ে খেতে হবে। আচ্ছা দাদা, বলছি এখনকার টাইমে অনেকে ভাবেন যে আ জিম করলে নাকি মাথা কাজ করে না। ব্রেন ব্রেন মানে কম কাজ করে, মাথা মোটা হয়ে যায়। তারপরে হাইট শর্ট হয়ে যায়। তো এগুলো কি রিয়েল নাকি না এটা মিথ পুরোটাই? এটা তো অনেকদিন ধরেই চলছে। এটা অনেকের মুখে, মুখে চলছে। এখন সংখ্যাটা কমে গেছে। এখন গ্রামগঞ্জ সব জায়গায় তুমি গেলে জিম দেখতেই পাবে। এখনো কিছু লোকের ধারণা থাকতেই পারে, কিন্তু এখন সংখ্যাটা কমে গেছে। কারণ এখন লোকে পড়াশোনা করছে। জানতে হবে আগে যে তোমার ব্যায়ামটা করলে কি কাজ হয়? কেন হাইট শর্ট হবে? আর কেন ব্রেইনটা ডাল হবে? তো ১ম এ যেটা আমি বলি সেটা হচ্ছে এক্সারসাইজ সবসময়ের জন্য ভালো, সবার জন্য ভালো। বাচ্চা, বুড়ো, হ্যাঁ? ছেলে, মেয়ে সবার জন্য ভালো। এক্সারসাইজ কখনো খারাপ হতে পারে না। ওই খারাপ তখনই হবে যখন তুমি নিজে ওস্তাদি করবে বা ট্রেনার তোমার থাকবে না বা তুমি বেশি কিছু জেনে যাবে। তুমি অ্যাডভান্স লেভেলের এক্সারসাইজ করবে বিগিনিয়ার হয়ে, তো সেটা তোমার জন্য খারাপ। আর তুমি স্যারের কথা শুনবে না, স্যারের উপরে গিয়ে কিছু করতে যাবে, তখন গিয়ে সেটা তোমার জন্য খারাপ হবে। এক্সারসাইজ সবসময়ের জন্য ভালো। সব খেলায়, সব খেলার মাদার এক্সারসাইজ হচ্ছে কিন্তু ব্যায়াম। মেশিনারি এক্সারসাইজটা কি হয়? বডি ওয়েট ট্রেনিং এর থেকে অনেক সহজ হয়। আমরা যেটা জানি, কিছু লোক বলে মেশিনারি এক্সারসাইজ ভালো না, বডি ওয়েট ট্রেনিং ভালো। তো আমি তাদের বলি, ম্যানুয়াল আর মেশিন এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ম্যানুয়ালের বদলে এসছে মেশিন। কেন? ম্যানুয়ালে কষ্টটা বেশি হয়। তো কষ্টটা কমানোর জন্য একই কষ্ট করবে তুমি, কিন্তু কাজ বেশি হবে মেশিনে। যতটা দরকার ততটাই করবে। যেটা বডি ওয়েট ট্রেনিং এ হয় না। হ্যাঁ? তোমার সব রকম ট্রেনিং এর পাশাপাশি তুমি যদি রাখতে পারো যে বডি ওয়েট ট্রেনিং ও রাখবে, মেশিন ট্রেনিং ও রাখবে, ভালো। খুব ভালো। কিন্তু তার মানে এই না যে মেশিনে এক্সারসাইজ করলে বা জিমে গিয়ে এক্সারসাইজ করলে তোমার ব্রেন ডাল হয়ে যাবে বা হাইট শর্ট হয়ে যাবে। হাইটটা হচ্ছে জেনেটিক্যাল। যত এক্সারসাইজ আছে এরকম অনেক এক্সারসাইজে বলে তুমি চিন আপ মারবে, লম্বা হয়ে যাবে। কেউ বলে আমি সাঁতার কাটবো, লম্বা হয়ে যাবো। কেউ বলে আমি স্কিপিং করবো, লম্বা হয়ে যাবো। কেউ বলে আমি উষ্ট্রাসন করবো, লম্বা হয়ে যাবো। কিন্তু আল্টিমেটলি দেখা গেছে যে তুমি লম্বাটা কোনোভাবেই হবে না। লম্বাটা কোনোভাবেই হবে না। এটা জেনেটিক্যাল প্রবলেম। এটা তোমাকে মানতে হবে যে তোমার বাবা-মা বা ঠাকুরদা যার জিনগত ব্যাপার এটা তোমার মধ্যে রয়েছে, সেই হাইটটাই তুমি পাবে। এক্সট্রা করে তোমার হাইট বাড়বে না বা কমবেও না। তুমি মাসল বাড়াতে পারো। মাসল বাড়াবে কিন্তু বোন স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে না তুমি। ওটা তোমার জেনেটিক্যাল। তো সেক্ষেত্রে ব্যায়ামের কোনো ভূমিকা নেই। হ্যাঁ? যে ব্যায়াম করলে তুমি মাথামোটা হয়ে যাবে বা তোমার হাইট শর্ট হয়ে যাবে। হ্যাঁ, তবে ব্যায়ামের ক্ষেত্রে কিছু আছে, তুমি যদি উল্টোপাল্টা এক্সারসাইজ করে ফেলো উইদাউট নলেজ, তোমার তো চোট লাগতে পারে। কিন্তু হাইট শর্ট হয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই বা ব্রেন ডাল হয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তো বন্ধুরা, আজকে সমীরদার সাথে কথা বলে খুব ভালো লাগলো। অনেক নলেজ পেলাম আমরা সমীরদার থেকে। আর জিম ইন্ডাস্ট্রির অনেক মিথ যেগুলো ছিল সেগুলো দাদা ক্লিয়ার করে দিল। তো এরপরে দাদার সাথে আরো একদিন কথা হবে। দাদা অনেক বিজি মানুষ থাকেন। তো আজকে একটু সময় দিয়েছেন আমাদেরকে।
তো আবার একদিন দাদার সাথে কথা বলা হবে অন্য কোনো টপিক নিয়ে। আপনারা কি বিষয়ে জানতে চান বা দাদার থেকে অন্য কোনো টপিকে যদি কোনো কিছু ইনফরমেশন নিতে চান, কমেন্ট বক্সে বলবেন। আমরা দাদাকে রিকোয়েস্ট করব সেটাকে নিয়ে বলার জন্য। আর দাদার সাথে যদি আপনারা ডাইরেক্ট কনট্যাক্ট করতে চান বা দাদার থেকে ট্রেনিং নিতে চান বা কোনো রকম হেল্প যদি নিতে চান, তো দাদার পার্সোনাল ডিটেইলস আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা ডাইরেক্ট কনট্যাক্ট করে নিতে পারেন। তো থ্যাংক ইউ দাদা আমাদের এখানে আসার জন্য আর সময় দেওয়ার জন্য। আবারও একদিন দেখা হবে। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আজকে। দেখা হবে পরের ভিডিওতে।